পৌষ পেরিয়ে এখন মাঘ। কথায় আছে বাঘেরা শীত ভীতিতে পালিয়ে থাকে এই মাঘ মাসেই। স্বভাবতই মাঘ মাসের নাম নিতে শীতটা যেন একটু বেশি অনুভূত হচ্ছে। ঘরে ঘরে পিঠা পুলির মৌ মৌ সুবাস আর মাঠে মাঠে বাহারি ফসল, শীতের অনুষঙ্গে ভরপুর প্রকৃতির অপরূপ খেলা। শিশির ভেজা সকালে আপনাদের সাথে নিয়ে শুরু করতে চাই একটি চমৎকার দিন। চ্যানেল 24-এর সকালের আয়োজন সবাইকে নিয়ে নতুন দিনটিকে সফল ও সুন্দর করার আয়োজন। দর্শক শুভ সকাল, আমন্ত্রণ সকাল 24-এ। দর্শক আজ বুধবার 1 মাঘ 1431 বঙ্গাব্দ এবং 15 জানুয়ারি 2025 খ্রিস্টাব্দ। আজ আপনাদের সাথে আছি আমি অতসী সেন। দর্শক, গতকাল ছিল পৌষ সংক্রান্তি। এই উপলক্ষে শরীয়তপুরে 200 বছরের পুরনো মেলার আয়োজন করা হয়েছে। এই মেলার বিশেষত্ব হলো জোড়া ইলিশ ও জোড়া বেগুন বিক্রি। প্রতি বছর পৌষ সংক্রান্তি উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়। মেলা নিয়ে বিস্তারিত জানবো আমরা। শরীয়তপুরে চলে যাব, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নুরুল আমিন রবিন। আমরা যুক্ত হব। রবিন, শুভ সকাল আপনাকে। পৌষ সংক্রান্তির এই মেলা সম্পর্কে আমরা বিস্তারিত জানতে চাই। শুভ সকাল। শরীয়তপুরে কিন্তু পৌষ সংক্রান্তি গতকালকে আমরা জানি পৌষ মাস শেষ হয়েছে এবং আজ মাঘ মাসের শুরুর দিন এবং এখানকার যেই 200 বছরের একটি ঐতিহ্য, 200 বছর ধরে এই মাঘ মাসের প্রথম দিনে এখানে একটি জোড়া ইলিশের একটি আয়োজন করা হয়ে থাকে এবং বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বী যে সকল মানুষ রয়েছে সনাতন ধর্মের, তাদেরকে উপলক্ষ করে এই আয়োজনটি মূলত এখানে হয়ে থাকে। আমরা আয়োজকদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি এবং আপনি হয়তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এখানে কিন্তু সেই ভোর 6টা থেকে এই মেলাটি বসেছে এবং প্রচুর সংখ্যক মানুষ কিন্তু সেই সকাল থেকে এখানে ভিড় করেছে এবং যে সকল মানুষ এখানে আসছেন তারা কিন্তু মেলার বিশেষ আয়োজন আমি বলবো, কারণ এখানে যারাই আসছেন তারা জোড়ায় জোড়ায় অর্থাৎ ইলিশ মাছ এবং তারা ক্রয় করে নিয়ে যাচ্ছেন। আয়োজকরা যদি বলছেন যে মূলত ইলিশ মাছের যে প্রজনন মৌসুম, এই মৌসুমে ইলিশ মাছের প্রজনন নিশ্চিত করার লক্ষ্যে কিন্তু তারা দুর্গাপূজার পরে ইলিশ মাছ খাওয়া থেকে তারা বিরত থাকে এবং আজ যেহেতু 3 মাস পূরণ হয়েছে, 3 মাস পরে যখন ইলিশ মাছ নির্বিঘ্নে যে ছোট ইলিশগুলো ছিল, রাখাল ইলিশগুলোকে দিয়ে বড় হওয়ার সুযোগ তারা তৈরি করেছে। 3 মাস তারা ইলিশ খাওয়া থেকে বিরত থাকে এবং আজ থেকে তারা ইলিশ মাছ খাওয়া শুরু করে, এমনটাই তারা বলছে। আর এখানে শুধুমাত্র মানুষের রবিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা ছিলাম শরীয়তপুরে। আমরা পৌষ সংক্রান্তির মেলা সম্পর্কে জানছিলাম এবং যেই মেলার বিশেষত্ব হচ্ছে জোড়া ইলিশ এবং জোড়া বেগুন বিক্রি, এবং সেই সম্পর্কে আমরা দর্শক দেখছিলাম। দর্শক, চলুন সকাল সকাল জেনে আসি আজকের সারা দিনের আবহাওয়ার তথ্য এবং আবহাওয়ার পূর্বাভাস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 16.4 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ 25.2 এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ 26.5 এবং সর্বনিম্ন 13.6 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ 27 এবং সর্বনিম্ন 12.8 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ 27.4 এবং সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ 27.9 এবং সর্বনিম্ন 15.5 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ 26.5 এবং সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ 26.8 এবং সর্বনিম্ন 13.9 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 9.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে 30.4 ডিগ্রি সেলসিয়াস। আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আজ সারা দেশে তাপমাত্রা শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে, যদিও রাতের দিকে তাপমাত্রা হ্রাস পাবার সম্ভাবনা রয়েছে এবং আংশিক মেঘলা আকাশ আজ দেখা যেতে পারে। দর্শক, সকাল 24 আমরা কিন্তু প্রতিদিনই পত্রিকা পড়ে থাকি। আমরা একটু সময় বের করে যদি পত্রিকাতে চোখ বুলিয়ে নিতে পারি, তবে খুব সহজে আমরা দিনের সকল তথ্য সম্পর্কে অবগত হতে পারি। দর্শক, আমার হাতে প্রথমে রয়েছে দৈনিক সমকাল পত্রিকাটি। আমরা দেখব দৈনিক সমকালে আজ কি কি প্রধান শিরোনাম রয়েছে। প্রথমেই সমকালে যে প্রধান শিরোনামটি করা হচ্ছে, আমলাদের চাপে পিছু হচ্ছে কমিশন, সেবা সম্পর্কিত সুপারিশ এখনো যুক্ত হয়নি। কমিশনের প্রস্তাবেই ক্যাডার কর্তাদের ক্ষোভ, প্রতিবেদন জমা দেওয়ার সময় বেড়েছে 15 দিন। সংস্কার কমিশনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ। স্থায়ী পে কমিশন এবং অবসরের বয়স বাড়ানোর ব্যাপারে সুপারিশ থাকতে পারে। জনপ্রশাসন সংস্কার, সরকারি অফিসে মানুষ যেন হয়রানি বা ঘুষ ছাড়া সেবা পায় সে বিষয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এবং কাল রাত থেকে যেটি আসলে প্রধান সংবাদ শিরোনাম আমরা বলতে পারি, সেটি হচ্ছে ব্রিটিশ মন্ত্রিসভা থেকে টিউলিপের পদত্যাগ, এবং সেটি নিয়েও সংবাদ শিরোনাম করা হয়েছে, মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন টিউলিপ। বহুমাত্রিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, বাড়ি ও সম্পত্তি অন্যায়ভাবে ব্যবহারের প্রমাণ মেলেনি টিউলিপ সিদ্দিক। সামনের দিনগুলোতে আপনার জন্য দরজা খোলা রইল, এমনটাই বলছেন কিয়ার স্টারমার। দর্শক, ঠিক পত্রিকার ডান পাশে একটি সংবাদ শিরোনাম করা হচ্ছে, ফের খেলাপি ঋণ পুনঃতফসিলে বিশেষ সুবিধা। এবং আমরা যদি একটু পত্রিকার নিচের দিকে যাই, তবে একটি সংবাদ শিরোনাম আমরা দেখতে পাবো অত্যন্ত গুরুত্ব সহকারে করা হয়েছে, সংবিধান সংশোধন বা বাতিল, দলগুলোকে সরকার খসড়া দিয়েছে, চূড়ান্ত করতে কাল সর্বদলীয় বৈঠক, সামরিক সদস্যদের সমর্থনের স্বীকৃতি, দ্রুত চূড়ান্তের দাবি ছাত্র নেতৃত্বের, বিএনপি সময় নিতে চায় পর্যালোচনায় জামায়াত। এবং ঠিক পাশে আরও একটি সংবাদ শিরোনাম দেখতে পাচ্ছি, 4 কমিশনের সংস্কার প্রস্তাব জমা আজ। দর্শক, এই ছিল মোটামুটি দৈনিক সমকালের আজকের দিনের প্রধান প্রধান শিরোনাম। আমরা দেখব দৈনিক প্রথম আলো আজ কি কি প্রধান শিরোনাম রয়েছে। দৈনিক প্রথম আলো আজ যে বিষয়টি প্রধান শিরোনাম হিসেবে রয়েছে, যেটি নিয়ে আসলে কাল রাত থেকে আমরা সংবাদ শিরোনাম দেখে আসছি, অবশেষে টিউলিপের পদত্যাগ। দুর্নীতির একাধিক অভিযোগ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার নাম আসার প্রেক্ষাপটে পদত্যাগ করলেন তিনি। 2015 সালে প্রথম যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন টিউলিপ সিদ্দিক। 2024 সালে চতুর্থবারের মতো নির্বাচনে জয় পান তিনি। গত বছরের জুলাই মাসে অর্থনীতি বিষয়ক মিনিস্টার হন। দুর্নীতির নানা অভিযোগের মধ্যে গতকাল পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক। এবং পত্রিকা যদি নিচের দিকে আমরা যাই, তবে আমরা দেখব যে আরও সংবাদ শিরোনাম রয়েছে, যেটি বেশ গুরুত্ব সহকারে করা হয়েছে, বাবর সহ 6 জন খালাস, পরেশ বড়ুয়া সহ 5 জনের সাজা কমল, 10 তাক অস্ত্র মামলা। এবং পত্রিকার ঠিক নিচের দিকে বাম পাশে একটি সংবাদ শিরোনাম করা হচ্ছে, ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠক বৃহস্পতিবার। জুলাই গণ অভ্যুত্থান উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের কাছে 3-4 দিন আগে খসড়া ঘোষণাপত্র পৌঁছানো হয়েছে। দর্শক, এই ছিল দৈনিক প্রথম আলোর আজকের দিনের প্রধান প্রধান শিরোনাম। আমরা দেখব দৈনিক ইত্তেফাকে আজ কি কি প্রধান শিরোনাম রয়েছে। ইত্তেফাকে প্রথমে যে সংবাদ শিরোনামটি রয়েছে, সেটি হচ্ছে নিয়ন্ত্রণহীন দখল চাঁদাবাজি, সারা দেশের নির্লিপ্ত ভূমিকায় আইন শৃঙ্খলা বাহিনী, ফুটপাত থেকে শুরু করে দখল হচ্ছে মার্কেটও, সুযোগ নিচ্ছে সুবিধাবাদী গ্রুপ, অপরাধীরাও। এবং ঠিক পাশে আরও একটি সংবাদ শিরোনাম করা হচ্ছে, সব বিনিয়োগ সংস্থাকে এক ছাতার নিচে আনতে হবে প্রধান উপদেষ্টা, কোরিয়ার ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ। এবং পত্রিকার ডান পাশে একদম আমরা দেখতে পাচ্ছি যে অত্যন্ত গুরুত্ব সহকারে একটি সংবাদ শিরোনাম করা হচ্ছে, তত্ত্বাবধায়ক ব্যবস্থা, মোট 505 আসনের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের সুপারিশ 2টি কমিশনের, প্রধান উপদেষ্টার কাছে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন ও পুলিশ সংস্কার কমিশন প্রতিবেদন দেবে আজ। এবং পত্রিকার নিচের দিকে যদি আমরা একটু আসি, তবে দেখতে পাচ্ছি যে একটি সংবাদ শিরোনাম অত্যন্ত গুরুত্ব সহকারে করা হয়েছে, যেটি নিয়ে আসলে বিগত 2 পত্রিকাতেও সংবাদ শিরোনাম করা হয়েছে, ব্রিটিশ মন্ত্রিসভা থেকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ, মন্ত্রিত্বের নীতিভঙ্গের কোনো প্রমাণ পাওয়া যায়নি লরি ম্যাগনাস, তার জন্য দরজা খোলা প্রধানমন্ত্রী স্টারমার। দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাকের আজকের দিনের প্রধান প্রধান শিরোনামে। দর্শক, আমরা দেখব দৈনিক কালের কণ্ঠে আজকে কি প্রধান শিরোনাম রয়েছে। কালের কণ্ঠে প্রথমে যে সংবাদ শিরোনামটি রয়েছে, নির্বাচন ঘোষণাপত্র ঘিরে উত্তাপ,
জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার। এমন খবরে বিএনপি তার অবস্থান স্পষ্ট করেছে। দলটি বলছে, নির্বাচিত সরকারের বিকল্প নেই। সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নই ওঠে না। অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দিতে কারা বাধা দিচ্ছে জনগণের সামনে তা প্রকাশ করতে বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এবং ঠিক এই সংবাদ শিরোনামটিকে ঘিরে আরও কিছু সংবাদ শিরোনাম আমরা দেখতে পাচ্ছি। সংসদের আগে স্থানীয় নির্বাচন মানবে না বিএনপি। সংবাদ সম্মেলনে এমনটাই বলছেন, এবছরের জুলাই আগস্টের মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব। বিএনপি ক্ষমতায় গেলে পতিত ফ্যাসিস্টদের বিচার করবে। খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন। এবং আরও একটি সংবাদ শিরোনাম দেখতে পাচ্ছি, অন্তর্বর্তী সরকারের খসড়া প্রকাশ, সামান্য সংশোধন। দর্শক, এই ছিল দৈনিক কালের কণ্ঠের আজকের দিনের প্রধান প্রধান শিরোনাম। আমরা দেখব দৈনিক যুগান্তরে আজ কি কি প্রধান শিরোনাম রয়েছে। প্রথমে যে সংবাদ শিরোনামটি রয়েছে, এবছরের মাঝামাঝি নির্বাচন চায় বিএনপি, অভিন্ন দাবি মিত্রদেরও। প্রয়োজনীয় সংস্কার 2-3 মাসে করা সম্ভব, ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ইসি প্রস্তুত, এখনও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তারিখ নির্ধারণ জরুরি, বলছেন সাইফুল হক। জনগণের উপলব্ধি, রাজনৈতিক সরকার ছাড়া সংকট কাটবে না, বলছেন শাহাদাত হোসেন সেলিম। এবং পত্রিকার ঠিক ডান পাশে অত্যন্ত গুরুত্ব সহকারে সংবাদ শিরোনামটি করা হয়েছে, অবশেষে মন্ত্রিত্ব ছাড়েন টিউলিপ, ফ্ল্যাট কেলেঙ্কারি। আপনার জন্য ভবিষ্যতে দরজা সবসময় খোলা রয়েছে, কেয়ার স্টারমার সরে যাওয়ার আহ্বান জানায় যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী জোট। এবং আমরা যদি পত্রিকার একদম বাম পাশে আসি, তাহলে সেখানে একটি সংবাদ শিরোনাম করা হয়েছে, সালমানের 6,800 কোটি টাকার শেয়ার জব্দ। পত্রিকার নিচের দিকে যদি আসি, তবে অত্যন্ত গুরুত্ব সহকারে একটি সংবাদ শিরোনাম রয়েছে, প্রতিদিন 20 লাখ টাকা ভাগ পাটোয়ারা, যমুনা নদীর ডেঞ্জার জন্য অবৈধ বালুমহল। দর্শক, এই ছিল দৈনিক যুগান্তরের আজকের দিনের প্রধান প্রধান শিরোনামে। দর্শক, আবহমান বাংলার শীতের সকাল মানেই গরু বাছুর লাঙ্গল নিয়ে রাখালো কৃষকের মাঠের কর্মব্যস্ততা, মাটির কলস ভর্তি টলমলে খেজুর রস, ঢেকির তালে তালে ধান ভাঙা, ঘরে ঘরে পিঠাপুলির ঘ্রাণ, আর কৃষকের মাঠ জুড়ে বাহারি ফসল। এমনই নানা অনুষঙ্গে ভরপুর বাংলার শীতের সকাল। এমনই শীতের সকালে চলে যেতে চাই লালমনিরহাটে। সহকর্মী মাহফুজ বকুল যুক্ত হয়েছেন উত্তরের এই জেলার শীত পরিস্থিতি জানাতে। আমরা যুক্ত হব। মাহফুজ, শীতের সকালের শুভেচ্ছা জানাই। লালমনিরহাটে শীতের সকালের কি চিত্র রয়েছে এবং শীত পরিস্থিতি আমাদের জানাবেন। অতসী, শুভ সকাল। লালমনিরহাট উত্তরের সীমান্তবর্তী জেলা। এর এক পাশে বয়ে গেছে দীর্ঘ তিস্তা নদী, প্রায় 5টি উপজেলা জুড়ে তিস্তা দাগ কেটেছে, আর এক পাশে রয়েছে দীর্ঘ সীমান্ত। সকালবেলা আসলে এই তিস্তা নদীর পাড়ের মানুষের যে শীত শুরু হয়, আপনি যেমনটি বলছিলেন, কৃষকের রাখালের গরু লাঙ্গল নিয়ে মাঠে যাওয়া, সেই তিস্তা পাড়ের এই অঞ্চলগুলোতে কিংবা তিস্তার উজানের যে অঞ্চলগুলোতে সকাল হলেই কিন্তু মানুষ সেই ভোরবেলায় সূর্য ওঠার আগেই কুয়াশা মাড়ি দিয়ে উঠে তার নিজ নিজ কাজে চলে যান। আমরা তিস্তা পাড়ে সকালেই ভোরবেলায় এসে দেখেছি তিস্তা পাড়ের মানুষ সকাল থেকেই হাতে তাদের গরম ভাতের বাটি, গামছা কিংবা কাপড় দিয়ে মুড়িয়ে নিয়ে তারা কিন্তু রওনা হয়েছেন তিস্তার গভীর যে চরাঞ্চল সেদিকে। কেননা খুব সকাল থেকেই তারা এই অঞ্চলগুলো থেকে বের হয়ে তিস্তার তাদের যে চাষাবাদের এলাকা রয়েছে সেখানে সারাদিন শ্রম দিবেন, খাটুনি করবেন, তাদের যে ফসল সেই ফসলের পিছনে শ্রম দিবেন, নৌকা করে কোথাও বা হাঁটু পানি মারিয়ে এই সকালের ভাত তারা নিয়ে যাবেন। কেননা সেখানে কোনো খাবারের ব্যবস্থা থাকে না। সেই তিস্তার চরেই এই সকালের গরম ভাত তারা দুপুরে খেয়ে নেবেন এবং তারপর বিকেল নাগাদ তারা আবার বাড়ি ফিরবেন। এর পাশাপাশি যদি আমি এই লালমনিরহাটের মানুষের এই শীতের বেলার কথা বলি, সকালবেলা উঠেই কিন্তু তারা যেখানেই সুযোগ পান, যেখানে আসলে গাছের ছায়া নেই, সেই রৌদ্রোজ্জ্বল মিষ্টি রোদ তারা উপভোগ করতে থাকেন এবং বেলা বাড়ার সাথে সাথে তারা তাদের বিভিন্ন কার্যক্রমে ছড়িয়ে পড়েন। ছোট্ট ছোট্ট শিশুরা তারাও কিন্তু ভোরবেলা ওঠার যে অভ্যাস গ্রামাঞ্চলে সেটি কিন্তু এখনো রয়েছে। সেই শিশুগুলো সকালে উঠেই তারাও রোদ তাপানোর চেষ্টা করেন। অনেকেই গ্রামের যে শীতের সকালের যে পাঠশালাগুলো রয়েছে, মাদ্রাসা মক্তবগুলো রয়েছে, বিভিন্ন হিন্দু ধর্মীয় মন্দিরগুলোতে যে মক্তব প্রতিষ্ঠানগুলো রয়েছে ধর্মীয়, সেখানে তারা কিন্তু লাইন বেঁধে হাতে বই নিয়ে ছুটে চলে যান এবং সকালে তারা পাঠশালায় অংশগ্রহণ করেন।
এর পাশাপাশি আসলে লালমনিরহাটের এই শীতের যে ব্যাপারটি সেটি কিন্তু আমরা গত এক সপ্তাহ থেকে দেখছি শীতের প্রভাব খুবই কম, সূর্য উঠছে, মানুষজন দৈনন্দিন কাজকর্ম করতে পারছে। যেহেতু সূর্য উঠছে, সকালবেলা উঠেই তাদের কিন্তু প্রথম কাজই থাকে সূর্য উঠলো কিনা, আজকে উঠবে কিনা, সূর্য উঁকি দিচ্ছে কিনা। যদি সূর্য উঠে তখন তাদের চিহ্নগুলো চিন্তাগুলো ভিন্ন থাকে, না উঠলে কিন্তু ভিন্ন থাকে। সূর্য উঠলেই তারা লেগে পড়েন সেই সূর্যের কাজ, কাপড় ধুয়ে পরিষ্কার করে রোদে শুকানোর কাজ। আর সূর্য না উঠলে তারা চেষ্টা করেন তাদের যে পোষা প্রাণী গরু ছাগল কিংবা ছোট্ট বাচ্চা বা বৃদ্ধাকে একদম কাপড় দিয়ে ভালো করে মুড়িয়ে দিতে, যাতে ঠান্ডা জনিত বা ঠান্ডায় তারা না ভোগেন। সব মিলিয়ে সাধারণ মানুষ, এই গ্রামের খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু এই শীত কিংবা গ্রীষ্ম কিংবা কুয়াশা, বন্যা কিংবা ভাঙ্গন, তারা কিন্তু প্রস্তুত থাকেন, তাদের জীবনের লড়াই তারা চালিয়ে যান। তারা চেষ্টা করেন তাদের জীবনকে আপন গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার। অতসী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, শীতের সকালের দৃশ্যগুলো আসলে অপরূপ হয়, তেমনই একটি লালমনিরহাটের তিস্তা পাড়ের শীতের দৃশ্য আমরা দেখছিলাম। এবং লালমনিরহাটের শীত পরিস্থিতি যেমনটি জানতে পারলাম যে শীতের তাপমাত্রা সেখানে বেশ কম। সকালের শীতের চিত্রে কিন্তু ফুটে উঠলো গরম ভাত এবং রোদ পোহানোর একটি সুন্দর দৃশ্য। দর্শক, পৌষ পার করে মাঘ মাসে এসেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবার পরিযায়ী পাখির দেখারি। কিন্তু যখন এই পরিযায়ী পাখি বা অতিথি পাখির কথা আসে, তখন কিন্তু সবার আগে যেই জায়গাটির বা যে স্থানটির নাম আমাদের মনে পড়ে সেটি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তবে এবারের চিত্র কিন্তু একটু ভিন্ন। কি কারণ সেই বিষয়ে আমরা জানবো। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী অপু ওয়াহাব, আমরা যুক্ত হব। অপু, শুভ সকাল আপনাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবছর পরিযায়ী পাখি দেখা যাচ্ছে না, আসলে প্রকৃতিপ্রেমীরা এটিকে কিভাবে দেখছেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি বলছেন এই বিষয়ে আমাদের জানাবেন। শুভ সকাল অতসী। পরিযায়ী পাখির নাম আসলেই কিন্তু জাহাঙ্গীরনগর নাম আসে, যথার্থই বলেছেন। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লেকের সামনে, যে লেকটিতে সবচেয়ে বেশি পাখি থাকে। লেকটির যদি অবস্থা দেখেন আপনি একটু মনই খারাপ করবেন যে এত সুন্দর করে লেক রয়েছে এখানে। কিন্তু অন্য বৎসরগুলোতে আমরা যেটি দেখি যে একদম অতিথি পাখিতেই ভরে পরিপূর্ণ থাকে, একদম টইটুম্বর হয়ে ভরে থাকে। অতিথি পাখির যে খেলা, জলকেলি, এগুলো কিন্তু মানুষকে আনন্দ দেয় এবং শীতের মূলত প্রধান উপসর্গ হয়ে যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা প্রকৃতির রাজধানী যেটাই বলেন, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উৎসবমুখর হয়ে ওঠে। এরই মাঝে কিন্তু পাখি মেলাও হয়ে গেছে। পাখি প্রেমীদের, সারা দেশ থেকে পাখি প্রেমীদের ভিড় জমেছিল, পাখি বিশেষজ্ঞদের ভিড় জমেছিল। প্রত্যেকের মুখে কিন্তু একটি কথা, কেন অতিথি পাখি নেই। সবাই মোটামুটি একটি বিষয়ে একমত হয়েছে যে মানুষের যে কোলাহল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে মানুষের কলরব বেড়েছে, পাশাপাশি যে উন্নয়ন কাজ, বিশ্ববিদ্যালয়ের যে উন্নয়ন কাজগুলো, বেশ উঁচু উঁচু ইমারত নির্মাণ করা হচ্ছে, পাখিদের চলাচলের পথগুলো কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই জন্য কিন্তু পাখি নেই। গত দুই বছরে আমরা অতিথি পাখির দেখা ওইভাবে পাইনি এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আপনি জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রায় 100 প্রজাতির অতিথি পাখি আসে যে সমস্ত এলাকাতে শীতপ্রধান দেশ সাইবেরিয়া এবং মঙ্গোলিয়া থেকে। বিশেষ করে এখানে আসে সাধারণত হচ্ছে হাঁস জাতীয় পাখি, ডাউক জাতীয় পাখি, এগুলো কিন্তু বিচরণ থাকে। এই লেকগুলো শুধু এই একটি লেক নয়, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবনের সামনে, তারপরে বিভিন্ন হলগুলোর সামনে যে লেকগুলো আছে, এবং আকাশ, এই বিশ্ববিদ্যালয়ের আকাশ বা আশপাশের এলাকা কিন্তু পুরোপুরি পরিপূর্ণ থাকে। তো এই গত কয়েক বছর যাবত, 2 বছর আমরা দেখছি, যদি বলি যে এখানে বিগত 10 বছরের ইতিহাস যদি বলি যে সবসময় পাখিতে পরিপূর্ণ থাকে, কিন্তু গত 2 বছর বিশ্ববিদ্যালয়ে যে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে এবং এই লেকগুলোর পাশে যে বড় বড় ভবনগুলো নির্মাণ করা হয়েছে, বিশেষ করে 6টি আবাসিক হল নির্মাণ করার পরে কিন্তু আমরা দেখেছি যে পাখিগুলোর গত 2 বছর যাবৎ পাখিগুলো নেই, অতিথি পাখিগুলো নেই। এই জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে। আমি কথা বলেছি বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপকদের সাথে, যারা পাখি নিয়ে কাজ করেন, সারা দেশের অতিথি পাখি নিয়ে কাজ করেন, তাদের সাথে। তারাও এই বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন। তারা চিন্তা করছেন কেন এখানে পাখি নেই, পাশাপাশি সারা দেশেও অনেক জায়গায় পাখি কমে গেছে। তো এই পাখিগুলো যেন সংরক্ষণ করা যায়। এই পাখির মাধ্যমে কিন্তু পরিবেশে একটা ভারসাম্য তৈরি হয় এবং ভারসাম্যটি
কতটুকুন পরিবেশ সম্মত রয়েছে সেটি বোঝারও একটি ইন্ডিকেটর হিসেবে তারা চিহ্নিত করেছেন। এই জন্য কিন্তু পাখিগুলোকে সংরক্ষণ করা এবং পাখি যেন আসে এটি নিয়ে সবাই মোটামুটি একমত প্রকাশ করেছেন। অতীশী। অপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা ছিলাম জাহাঙ্গীরনগর, আমরা সেখানকার পরিযায়ী পাখির পরিস্থিতি সম্পর্কে জানছিলাম এবং যেমনটি আমাদের সহকর্মী আমাদের জানান যে আসলে উন্নয়ন প্রকল্প হাতে নেওয়ার পর থেকে গত 2 বছর যাবৎ জাহাঙ্গীরনগরের লেকগুলোতে কিন্তু অতিথি পাখি বা পরিযায়ী পাখির দেখা মিলছে না। দর্শক, সকাল 24-এ কিন্তু আমরা প্রতিদিনই জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে থাকি। দর্শক, আজ আপনাদের যাদের জন্মদিন আপনাদের জানাতে চাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং আমরা দেখে নেব আজকের দিনের বিশেষ ব্যক্তিদের জন্মদিনগুলো। 1909 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মুঘল ঐতিহ্যের কবি কাজী কাদের নেওয়াজ। তিনি রাজা মেয়ে নামে সর্বাধিক পরিচিত ছিলেন। প্রেম ও পল্লীর শ্যামল প্রকৃতি তার কবিতায় মনোজ্ঞভাবে প্রকাশিত। তিনি শিশুতোষ সাহিত্যেও খ্যাতিমান ছিলেন। তিনি বাংলা, ইংরেজি, আরবি, ফার্সি, উর্দু, সংস্কৃতি প্রভৃতি ভাষায় সুপণ্ডিত ছিলেন। 1912 সালের এই দিনে জন্মগ্রহণ করেন সংগ্রামী রণেশ দাশগুপ্ত। ছিলেন একাধারে সাহিত্যিক, সাংবাদিক, সংগ্রামী রাজনৈতিক কর্মী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। 1968 সালের 29 অক্টোবর রণেশ দাশগুপ্ত, শহীদুল্লাহ কায়সার, সত্যেন সেন সহ এক ঝাঁক তরুণকে নিয়ে প্রতিষ্ঠা করেন উদীচী। বাংলা ভাষা ও সাহিত্যে তার অবদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক মরণোত্তর 21 পদকে ভূষিত হন। 1929 সালের এই দিনে জন্মগ্রহণ করেন আফ্রিকান আমেরিকান মানবাধিকার কর্মী ও কিংবদন্তি নেতা মার্টিন লুথার কিং জুনিয়র। সারা জীবন বর্ণ বৈষম্যের বিরুদ্ধে ও কৃষ্ণাঙ্গদের সম অধিকার আদায়ে লড়াই করে গেছেন। তার নেতৃত্বে আমেরিকায় কালো মানুষ পেয়েছে সাদা মানুষের সমান অধিকার। আমেরিকায় নাগরিক ও মানবাধিকার প্রতিষ্ঠা আন্দোলনের জন্য 1964 সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। 1981 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন র্যাপার পিটবুল। 2004-এ পিটবুল টিভিটি রেকর্ডসের অধীনে তার প্রথম অ্যালবাম মিয়ামি প্রকাশ করেন। তার চতুর্থ অ্যালবাম 2009 রেভুলেশন, যেটিতে রয়েছে তার বিখ্যাত একক সঙ্গীত আই নো ইউ ওয়ান্ট মি। এই অ্যালবাম যুক্তরাষ্ট্রের বিলবোর্ড হট 100 এর তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল। দর্শক, দেখছিলাম আজকের দিনের বিশেষ ব্যক্তিদের জন্মদিনগুলো এবং দেখতে দেখতে আয়োজনের একদম শেষ পর্যায়ে আজ আমি চলে এসেছি। দর্শক, আজ এই পর্যন্তই। সকাল 24-এ আবারও দেখা হবে আপনাদের সাথে ঠিক একই সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন চ্যানেল 24।